আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছি আমি আলিমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলছে বিএনপি। লুট হওয়া অস্ত্র দিয়ে সন্ত্রাস করছে আওয়ামী লীগ। মানিকগঞ্জের শিবালয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঊর্ধ্বতনদের এক জবাব, তদন্ত করে ব্যবস্থা। এবং লক্ষ্মীপুরে গোলাপি, হলুদ, লাল ফুলকপি ও বাঁধাকপি চাষে ব্যাপক সাড়া, সাধারণ কপির চাইতেও দাম বেশি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানিকগঞ্জের শিবালয় উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। সরকারি অর্থ বরাদ্দের অপব্যবহার থেকে শুরু করে শিক্ষা ভাতা আত্মসাৎ এবং নির্বাচনী দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। আর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি অর্থ আত্মসাৎ থেকে শুরু করে নির্বাচনী দুর্নীতি সহ একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে সরকারি বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করে কোনো কাজ বাস্তবায়ন করেননি তিনি। 2023-24 অর্থ বছরের 4 মার্চ খাদ্য অধিদপ্তর শিবালয় উপজেলার খাদ্য অফিস উন্নয়নের জন্য 1,43,200 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ইন্টারনেট মুদ্রণ, আসবাবপত্র মেরামত ও ক্রয়ের জন্য বাজেট ধরা হয়। কিন্তু আসবাবপত্র ক্রয়ের জন্য বরাদ্দ করা 90,000 টাকা সহ সমস্ত অর্থের বিল উত্তোলন করা হলেও আসবাবপত্রের কোনো হদিস পাওয়া যায়নি। মানুষ কতখানি লো লেভেলের হইলে মানুষ নিচের বসে চাকরি করলো তো ফরওয়ার্ড থাকে, এত সভ্য আমার কষ্ট দিলেই লোকটা। উনি আমার কাজটা রান্নার করাইবো, আমি হইলে অ্যাকাউন্ট বিল করবো, 2 জায়গায় খরচ লাগান বিল করবো, রান্নার আমি কিছু খরচ পাতি দিব, রান্না আমার কাজটা করে দিব, যা বলবো আমি রান্নার মাধ্যমে। এখানে তো ওনার হাত দেওয়ার দরকারই পড়ে না। ফুড অফিসারে বিল করবো কেন? কাজ এটা কি কোনো ফুড অফিসারের কাজ? এটা তো রান্না করবো, এটা রান্নার কাজ। অথচ শিক্ষা ভাতা আমাদের শুরুতেই বলছে কি, আমি 3 দিয়ে ছিলাম, বাচ্চাটা নিয়ে আমি এগুলি খেয়াল করি নি। ওই যে এটা হলো ওনার গাফলতি। আর হইলো নুরু হইলো একবারে অ্যানালগ টাইপের লোক, কাজ বাজ করলেও অত বুঝে না, যেও না, কথাও শুনে না। ফুড অফিসারও ডুবাই যে শিক্ষা ভাতা যদি যায় থাকা ওজন নিতে গেছি, তাই না? একটা মানুষের দিলে থেকে ভাতা জায়গা আমার তো এগুলি দেখা যায় নাকি? মোবাইলে এসে বাংলাদেশে মেয়ের কাছে ফুড আসতো, ওই 3-4 মাসের বেতন একসাথে করে দিতে। শিক্ষা ভাতা থাকলো না গেলো। আইসা সেরে ওনার যখন বললাম, উনি বললো শিক্ষা ভাতা বকেয়া হয় না। আমার হাজবেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছে। পরে আমার হাজবেন্ডে বললাম যে নরম হয় না, এই লোকের সাথে শক্ত, এই লোকটা 3 মাস যাবত কষ্ট দিতেছে, ফোন করে না, বিল পাস করায় না, এই কিছু ছাড়ে না। কাজে এই লোকটাকে ছাড় দিয়ে লাগলো। একটা হচ্ছে ভদ্রভাবে মানুষের দরকার হয়, চায় না আলাদা দেশে। আর এই অল্প টাকার জন্য এরা তো নিচে নামে, এটা তো ঠিক না। আমি ফোন দিলে ধরেই না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি আসলে এখনো অভিযোগ পাইনি। তো আমরা যদি অভিযোগ পাই এই বিষয়ে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরের যারা আছে তাদের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্থের বিনিময়ে এক চেয়ারম্যান প্রার্থীকে নৌকা প্রতীকে ভোটবিহীন বিজয়ী করার গুরুতর অভিযোগ উঠেছে খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে। ওএমএস ডিলার নিয়োগ ও শিক্ষা ভাতা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এসব বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এত অভিযোগ যার বিরুদ্ধে তিনি কথা বলতে চান না ক্যামেরার সামনে, তাই তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ও 5 আগস্টে থানার লুট হওয়া সকল অস্ত্র এখন মাঠে সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী লীগ দোসর এবং তাদের সঙ্গীরা এসব অস্ত্র দিয়ে এখন দেশব্যাপী অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি আরও বলেন, একদিকে নির্বাচন, অন্যদিকে সংস্কার আর অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে সন্ত্রাসীরা নির্বাচনে অস্ত্রের ব্যবহার করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবুদ্দিন সাবু। সন্ত্রাসীদের কাছে ওই আওয়ামী দোসররা
বা তাদের সঙ্গে যারা সঙ্গী, তারাই কিন্তু এই অস্ত্র দিয়ে এখন সমাজে অপকর্ম করার জন্য একদিকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সমাজে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে। এই জন্য এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছে, এখনো বলে যে আইন শৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরো বেশি সজাগ হতে হবে এবং যদি খুব সহসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয় তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। সমাজ যদি অস্থির হয় তাহলে দেশে একটা হানাহানি হবে, একটা অস্থিরতা বাড়বে, একটা ষড়যন্ত্রের মাধ্যমে একখান থেকে একখানে একজনের সঙ্গে একজনের মারামারি হবে, গন্ডগোল হবে, তাহলে আবার পরিস্থিতি অবনতি হবে, খারাপের দিকে যাবে, বোধ হবে না। তাদের উদ্দেশ্য কিন্তু না। আর আমাদের উদ্দেশ্যটা হলো সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়া। সুন্দর বাংলাদেশ গড়তে হলে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে শুধু ঐক্যের মধ্যে থেকে সজাগ এবং সতর্ক থেকে পরিস্থিতিটাকে শান্ত রেখে আগামী দিনে একটা স্বাভাবিক নির্বাচন এমনভাবে করে নিয়ে আসা যেন বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এই দেশটা হচ্ছে অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে যে এই নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার জন্য যেই সংগ্রাম করতে হয়, তার ব্যবসা করার তার সেই এনার্জি আর থাকে না। সুতরাং এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। ঝিনাইদহ সদরের ঘোড়ামারা গ্রামে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 14 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের 5 মাইল এলাকায় বিলের একটি পুকুরে স্থানীয় বিএনপি নেতা খিলাফত হোসেনের সমর্থক ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন মিন্টু মাছ চাষ করতেন। এই পুকুরটি নিজেদের দাবি করে সকালে মাছ ধরতে যান স্থানীয় অপর বিএনপি নেতা আতিয়ার জোয়ারদারের সমর্থক ইকবাল হোসেন। এই নিয়ে সকালে আতিয়ার জোয়ারদার ও খিলাফত জোয়ারদারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে উভয় গ্রুপের সমর্থকরা ঘোড়ামারা বাজারে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনার ঈশ্বরদীতে আগুনে 7টি পরিবারের অন্তত 10টি বসতঘর পুড়ে গেছে। এ সময় আজেলা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সারা ইউনিয়নের আস্তা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা হয়। নিহত নারী ওই এলাকার জিয়ারুল কাজীর স্ত্রী। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বেলা 11:30টার দিকে প্রথমে রহমান কাজী নামে এক ব্যক্তির আধা পাকা বাড়িতে আগুন লাগে। পরে মুহূর্তেই আশেপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়লে পাশের কয়েকটি টিন শেডের ঘরেও আগুন লাগে। এ সময় আগুনে পুড়ে এক নারী মারা যান। গরু, ছাগল, আসবাবপত্র, টাকা পয়সা সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরফুল আহসান ভূঁইয়া জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দাফন কাজের জন্য প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবি বাস্তবায়নে পাবনায় সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা। বুধবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি ডক্টর মতিউর রহমান বলেন, বর্তমানে ডিএমএফ কোর্স শেষ করা প্রায় 50,000 দক্ষ জনবল কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে পড়েছেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করার পরও বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শূন্য পদ থাকার পরেও এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এতে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ম্যাথস থেকে পাশ করা বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই দ্রুত তাদের 4 দফা দাবি বাস্তবায়নে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন ডিপ্লোমা চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলোর মধ্যে 4টি দাবি তুলে ধরছি। 1 নম্বর, অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা। 2 নম্বর, প্রতিষ্ঠান ও কোর্সের নামে পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপের লগবুক প্রণয়ন করতে হবে।
3 নম্বর, বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। 4 নম্বর, প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারার সংশোধিত বাস্তবায়ন করতে হবে। রংপুরে ইটভাটা ভেঙে দেওয়ার প্রতিবাদ ও মোবাইল কোর্ট পরিচালনা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। বুধবার দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মাঠে এক হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে ইটভাটা মালিক শ্রমিকরা। রংপুর জেলা ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে, শিগগিরই সঠিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ইটভাটায় মোবাইল কোর্টের পুনরাবৃত্তি ঘটলে ম্যাজিস্ট্রেট সহ অভিযান পরিচালনাকারীদের অবরুদ্ধ করে রাখার ঘোষণা দেন বক্তারা। আমাদের এই রংপুর জেলার প্রত্যেকটি উপজেলায় অতর্কিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছিল। আমরা জ্ঞাত হওয়ার পর প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। আমার ব্যবসাটা যদি অবৈধ হয় তাহলে আপনি আমাকে করতে দিলেন কেন? একদিনে তো এই ব্যবসাটা করা যায় নাই। সমস্ত ডিপার্টমেন্টের লাইসেন্সের ফি নিতেছেন, ভ্যাট নিতেছেন, ট্যাক্স নিতেছেন, ইনকাম ট্যাক্স নিতেছেন। সেখানে যদি অবৈধ না হয় তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানে কোন সেই মঞ্জুর কাজ মোর্শেদ তার একজন ভণ্ড বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে, এখানে এনজিও চালায়, সেই ভণ্ডর কথাতে হাইকোর্টে একটা ঠুনকো রিট করে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। দেশের রাষ্ট্রের বিপক্ষে নয়, আমরা এই দেশের জনগণ, এই দেশের ব্যবসায়ী, এই দেশের কর ভ্যাট প্রদানকারী। আমাদের প্রতি আপনারা যথাযথ সম্মান দেখাবেন, উপযুক্ত সময় আলোচনা করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবেন। এই হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা অবিলম্বে সরে আসবেন। আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, যেগুলো আমরা শুনলাম, সেই দাবি দেওয়াগুলো আমরা আমাদের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা মহোদয় বরাবর আমরা সেখানে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব, প্রেরণ করে দিব। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো আজকে এটা প্রেরণ করে দেওয়ার জন্য। আমাদের এই পর্যায়ে হচ্ছে যে আপনাদের যে বিষয়গুলো আপনারা জানেন, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত, সেখান থেকে সিদ্ধান্ত আসলে আমরা আমাদের মতো কাজ করবো ইনশাআল্লাহ। সাতক্ষীরায় ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। ভূমিহীন নেতা সেকেন্দার আলী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আলম হোসেন, জাকির হোসেন সহ অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করেন, শহীদ জায়দানগরের সাবেক সভাপতি ওয়াহব আলী সর্দার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন। ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ বিভিন্ন সম্পত্তি দখল করা হয়েছে বলে দাবি করেন তারা। এ সময় ভূমিহীনদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া ও হামলার সুষ্ঠু বিচারের দাবিও করেন বক্তারা। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত ও কোস্টগার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার সকালে ভোলা বিজিবি বেস খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড কার্যালয়ে এই ব্রিফিং হয়। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ জানান, গত 6 মাসে কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা তৎপরতায় এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ সহ 70 জন ডাকাত ও সন্ত্রাসী, মাদকদ্রব্য সহ 33 জন মাদক ব্যবসায়ী, অবৈধ জাল মাছ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করে। পাশাপাশি বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযান পরিচালনা করে 61 জন দুষ্কৃতিকারীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসে। এছাড়াও গত 14 জানুয়ারি শ্রীলঙ্কান জাহাজ ডাকাতির হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত 6 মাসে অর্থাৎ সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অত্র জোনের তত্ত্বাবধানে 31টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3টি বিদেশি পিস্তল, 57 রাউন্ড তাজা গোলা, 10 রাউন্ড ব্ল্যাঙ্ক গোলা, 3টি সাউন্ড গ্রেনেড, 12টি ককটেল,
43টি হাতবোমা এবং 70 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত এবং পাশাপাশি 10,995 কেজি অবৈধ পলিথিন, 33 জন মাদক ব্যবসায়ী সহ 10 কেজি 690 গ্রাম গাঁজা ও 4,26,411 পিস ইয়াবা এবং 116 বোতল ফেন্সিডিল। অন্যদিকে 1120 কেজি অবৈধ হাঙ্গরের শুটকি, 3,140 কেজি শাপলা পাতা মাছ, 3টি হরিণের শিং, 1টি তক্ষক এবং 170 প্যাকেট অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। উচ্চ মূল্য প্রাপ্তি ও নিরাপদ পুষ্টি চাহিদা মেটাতে লক্ষ্মীপুরে পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন চরমনসা গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিন। মাত্র 20 শতক জমিতে রঙিন ফুলকপি রোপণ করে প্রায় 1,50,000 টাকার ফসল উৎপাদন করে নজির স্থাপন করেছেন তিনি। তার দেখাদেখি অন্য কৃষকরা এখন স্বপ্ন দেখছেন লাভজনক এই রঙিন কপি চাষে। কৃষি বিভাগ বলছে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে রঙিন কপি চাষ। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের 20 শতক জমিতে লাল গোলাপি ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন কৃষক জামাল উদ্দিন। সাদা কপির পাশাপাশি রঙিন গোলাপি, হলুদ ও লাল ফুলকপি ও বাঁধাকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এই কৃষক। অন্য সাধারণ কপির চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে এই কপি। 20 শতাংশ জমি আমি ইয়াটা করছিলাম, চাষটা করছি। আমরা সাদা কপি লাগাইছি, তারপরে রঙিন আপনার গোলাপি, হলুদ, তারপরে আপনার রেড কেবেল, বুগলি, মোট 5 আইটেম করছি। খরচ হয়েছে প্রায় 70,000 টাকার মতন। তবে বেচার ইয়াটা ইনশাল্লাহ 1.5 লক্ষ টাকার একটা টার্গেট আছে। কৃষক জামালের সফলতায় অন্য কৃষকরাও এখন রঙিন কপি চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান স্থানীয়রা। আমরা ইনশাল্লাহ দেখতেছি যে আমাদের কৃষক নতুন করে হলুদ, রেড কেবল এবং কি গোলাপি, সাদা কপি এগুলো করতেছে, দেখতেছি ইনশাল্লাহ লাভজনক আমরা দেখতেছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমরা আগামীতে ইনশাল্লাহ করার আগ্রহ আছি। আমরা রঙিন কপি দেখতে ও কিনতে তার আবাদ করা জমিতে ভিড় করছেন ভোক্তারা। সুস্বাদু ও পুষ্টিগুণ বেশি হওয়ায় আগ্রহ বেশি বলে জানান তারা। এই কপিটার চাহিদা বাজারে অনেক ভালো এবং এই কপি মানুষ খুব স্বাদ করেই খায় এবং আমরাও আসছি এই কপি দেখতে এবং সাথে নিয়েও যেতে কিনে। আর এটা বাজারে তুললে অন্য কপির আগে এগুলো বিক্রি হয় এবং এটার গুণগত মানও অনেক ভালো, পুষ্টিগুণও অনেক ভালো। স্থানীয় কৃষি বিভাগ বলছে পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন কপি উৎপাদনে আগ্রহীদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে। এবার পরীক্ষামূলকভাবে রঙিন বাঁধাকপি আবাদ করা শুরু হয়েছে। কৃষক এতে বাজার মূল্য ভালো পাচ্ছে। আমরা আশা করছি সামনের দিকে এই রঙিন বাঁধাকপি উৎপাদনে অন্যান্য আরও কৃষক এগিয়ে আসবে। আর রঙিন যে শাকসবজিগুলো আসে, বিশেষ করে রঙিন বাঁধাকপি, এগুলোর পুষ্টিগুণেও সমৃদ্ধ। তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষকদেরকে অনুপ্রাণিত করছি যাতে করে তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি সহ অন্যান্য যেই সবজিগুলো বাজারে দাম বেশি থাকে সেই সবজিগুলো আবাদ করে। এতে করে কৃষকেরও অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে এবং লক্ষ্মীপুরের কৃষিও সমৃদ্ধ। বাজার দাম ভালো থাকায় আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে যাবে রঙিন কপি চাষ, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।